আসসালামু আলাইকুম। আজ 25 জানুয়ারি 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেল ডক্টর ইউনূসের সরকার। ইউনূসের পদত্যাগের গুজব শুনে মিছিল, অবশেষে মামলা ও গ্রেফতার। নিজের পালিয়ে যাওয়া নিয়ে জবাব দিলেন হাসরাত আব্দুল্লাহ। এবার বিস্তারিত। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ বড় সুখবর পেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের দীর্ঘদিনের গ্যাস সংকটের এবার নিরসন করে দিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। আর্জেন্ট এলএনজি এই তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার এনুম অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায়। লুজিয়ানার পোর্ট ফরচনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা WEF চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ এক তথ্য বিবরণীতে জানান, অধ্যাপক ইউনূস WEF শীর্ষ সম্মেলনের সময় মোট 47টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি 4 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন প্রধান বা শীর্ষ নির্বাহী, 10 জন সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, 9টি আয়োজিত অনুষ্ঠান, 8টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও 2টি অনুষ্ঠানে যোগ দেন। 21 জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে অধ্যাপক ইউনূস বার্ষিক সভায় বিশ্ব নেতাদের সঙ্গে তার বিস্তৃত ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটান। 21 জানুয়ারি তার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন। অধ্যাপক ইউনূস পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা, মিউনিখ সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজ জেন, থাই প্রধানমন্ত্রী পাউং টার্ন সিনাবত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সাক্ষাৎ করেন। অধ্যাপক ইউনূস তৃতীয় দিনে 14টি নির্ধারিত অনুষ্ঠান এবং অনেক পার্শ্ব কর্মসূচিতে যোগ দেন। তিনি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গ্লোবাল লজিস্টিক্স প্রোভাইডার ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমান, অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, ডেনিশ শিপিং এবং লজিস্টিক কোম্পানি এপি মোলার মার্কসের চেয়ারম্যান রবার্ট মার্কস উগলা এবং বিশ্ব ব্যাংকের অপারেশনস বিভাগের এমডি আনা বিজেডের সঙ্গে বৈঠক করেন।
প্রধান উপদেষ্টা WEF শীর্ষ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একান্ত বৈঠকে যোগ দেন এবং বৈঠকের ফাঁকে দাভোসের ক্লাইমেট হাবে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। শুক্রবার শেষ দিনে প্রধান উপদেষ্টা 7টিরও বেশি অনুষ্ঠানে যোগ দেন। শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিলেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম মিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য, আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বোঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারো কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন। এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুলের সাক্ষাৎকারের পর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। তার এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এই প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু মানব জমিনকে এক সাক্ষাৎকারে বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে অযৌক্তিক কিছু দেখি না। মহাসচিব বলেছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত হবে। আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছি। আপনি সরকারের থেকে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেবেন, আবার দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাহলে তো নিরপেক্ষতা হলো না। সুতরাং নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে। বিএনপি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় বলেও জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কারো শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ং সম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠব। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য প্রয়োজন মতানৈক্য সত্ত্বেও কিছু বেসিক প্রিন্সিপালে সকলের ঐকমত। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থে ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় আসছি? নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়? যারা এই গুজব ছড়াচ্ছে তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদেরকে বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর। দেবিদ্বার উপজেলার ধামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামতি ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনে আলটিমেটলি লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে। এই বিভাজন দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় স্বার্থে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে, আরাম আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরা বাড়িতে থাকতে পারছে না। বিএনপি, জামাত ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে। তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে। ছিল ঢাকায়, ঘুম থেকে উঠে দেখে 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি। এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। 2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান 62% ইসরায়েলি। দেশটির দৈনিক মারিব পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান। 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিভের জরিপে জানা গেছে, লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 31%। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ভয়াবহ সেই হামলায় নিহত হয়েছিলেন 1200 জন এবং এর পাশাপাশি 250 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস। বস্তুত ইসরায়েলের ইতিহাসে এর আগে এত বড় হামলা ঘটেনি। হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান। টানা 15 মাস ধরে চালানো সেই নিষ্ঠুর অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এরও বেশি মানুষ। 3 মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক চেষ্টায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির জন্য 7 অক্টোবরের হামলার পরই সমালোচনা শুরু হয়েছিল নেতানিয়াহুর। তিনি অবশ্য এই ঘটনার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন এবং দোষ চাপিয়েছেন সামরিক বাহিনীর ওপর। গাজায় ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য রোববার থেকে যে 3 পর্বের যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়, তা সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%।
39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এই বিরতি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। জরিপের তথ্য বিশ্লেষণ করে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের 120টি আসনের মধ্যে 59টি আসন পাবে বিরোধী দলীয় জোট। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ 50টি আসনে বিজয়ী হতে পারে, আর আরব পার্টিগুলো পাবে 10টি আসন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।